আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচনের দিকে যাবে সরকার। দেশ জুড়ে উত্তেজনার বিষয়টি রাজনৈতিক দলগুলোর সাথে বসে সমাধানের আশ্বাস উপদেষ্টাদের। আইনজীবী হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বৃহস্পতিবারও আদালত বর্জন, বিভিন্ন স্থানে বিক্ষোভ, দোষীদের বিচার চায় ইসকন। গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত কোনোভাবেই কাম্য নয়, মন্তব্য। নোয়াবের মতবিনিময়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান। এবং রবিবার থেকে ব্যাংকের টাকা তুলতে গ্রাহকদের সমস্যা হবে না, আশ্বস্ত করলেন গভর্নর। দুর্বল 6 ব্যাংকে টাকা ছাপিয়ে সহায়তা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচনের দিকে যাবে সরকার বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, কোনো গোষ্ঠীকে তদন্ত ছাড়া নিষিদ্ধ করা হবে না। সামগ্রিকভাবে দেশে যে উত্তেজনা এবং অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সব রাজনৈতিক দল ও অংশীজনের সাথে বসে সরকার তার সমাধান করবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। আরও জানাচ্ছেন চকর মালিথা। উপদেষ্টা পরিষদের বৈঠক সম্পর্কে জানাতে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। দেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে কথা বলেন সংবাদ সম্মেলনে উপস্থিত উপদেষ্টারা। সব ধরনের স্টেকহোল্ডারকে নিয়ে যাতে জাতীয় ঐক্য এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করা যায়, এই ক্ষেত্রে সবাই পরামর্শ দিয়েছেন এবং পরামর্শের কেন্দ্রবিন্দুতে আছে ঐক্য। আমরা মনে করি যে আমাদের দিক থেকে বাংলাদেশে কোনো সংগঠন নিষিদ্ধ করা, কোনো সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যে ধরনের আইনি উদ্যোগেই হোক না কেন, এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই, যাতে কোনো কোয়ার্টার্সে কোনো ধরনের অনিশ্চয়তা এবং সংকট না তৈরি হয়। এটা গণ অভ্যুত্থানের সরকার, এখানে সবারই দায়িত্ব আছে, সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর, যে কিভাবে বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করা যায় এবং জনগণ কিভাবে জনগণকে ঐক্যবদ্ধ ধরে রাখা যায়, এটা সবারই দায়িত্ব। এবং এই ঐক্যবদ্ধ ধরে রাখার প্রক্রিয়া জারি রাখলে আশা করি কখনোই আর ফ্যাসিজম ফেরত আসবে না। নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তারা। অবশ্যই নির্বাচনের বিষয়টি সরকারের নজরে আছে বলেই নির্বাচনে উদ্যোগ আছে। সার্চ কমিটি গঠন করার পরবর্তীতে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, ওনারা শপথ নিয়েছেন। আরো অন্যান্য যে কার্যক্রম আছে, এটা কার্যক্রম চলমান আছে। বাট সরকারের দিক থেকে দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সংস্কার, যেটা বাংলাদেশের জনগণ যে জন্য জীবন দিয়েছেন, এই সংস্কারের একটা দৃশ্যমান প্রক্রিয়া হওয়ার পরেই নির্বাচন হবে। আমরা বারবার বলছি, যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আমরা নির্বাচনের দিকে যাব। সমন্বয়কদের উপর হামলার বিষয়টি হালকাভাবে দেখছে না সরকার। তাদের নিরাপত্তা নিয়ে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণের পুরো প্রকল্পে কিছু পরিবর্তন আনা হচ্ছে। তবে শুধু স্বাধীনতা স্তম্ভে কোনো পরিবর্তন আনা হবে কিনা তা উপদেষ্টারা পরিদর্শন করে সিদ্ধান্ত নেবেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, ঐতিহাসিক জায়গা সংরক্ষণ করা হবে। থানা ভবনের জন্য যতটা সম্ভব কম জায়গা নেওয়া হবে বলে জানান তিনি। শাহবাগ থানা সাকুরার কাছে নেয়ার যে সিদ্ধান্ত হয়েছিল তা বাতিল করা হয়েছে। শাহবাগের ফুলের মার্কেটকেও নতুন করে সাজানো হবে। বৈঠকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র উপস্থাপন করা হয়। মাননীয় উপদেষ্টা কয়েকজন মিলে তারা সরেজমিন দেখবেন। সোহরাওয়ার্দী উদ্যানের নান্দনিক, ঐতিহাসিক এবং প্রাকৃতিক একটা পটভূমি আছে, সেগুলি যেন রক্ষা করা যায় সেটা লক্ষ্য করে তারা সিদ্ধান্ত নেবেন। যতটুকু কম জায়গা নিয়ে পারা যায় একটা থানা ওখানে তৈরি হবে
এখন যেখানে থানা হিসেবে ব্যবহার হচ্ছে যে জায়গাটা, সেই জায়গাটার অস্বাস্থ্যকর হবে এবং ওখানে ফুলের যে মার্কেটটা আছে সেই মার্কেটটাও একটু পুনর্বিন্যাস করার চেষ্টা করা হবে এই প্রকল্পের আওতায়। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের কঠোর শাস্তি ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে ইসকন। দুপুরে স্বামীবাগ মন্দিরে সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের নেতারা জানান, নৈতিক স্খলনের অভিযোগে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে আগেই বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা শিশু নির্যাতনের অভিযোগেরও তদন্ত চলছে বলে জানান তারা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের পর চট্টগ্রামে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ভক্তদের সাথে সংঘর্ষ ও হামলায় নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এই ঘটনায় দেশের বিভিন্ন মহলে দাবি ওঠে ইসকন নিষিদ্ধের। এর পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করতেই ইসকনের সংবাদ সম্মেলন। চিন্ময় কৃষ্ণ দাস এখানে একটা লক্ষ্য করবার বিষয় হচ্ছে আমরা তাকে নৈতিক স্খলনের জন্য প্রথমে ওয়ার্নিং দিয়েছি অ্যাজ পার সিস্টেম অফ ইসকন। সে কথা মানে নাই। শৃঙ্খলা ভঙ্গ, হাইয়েস্ট অথরিটির কথা তাকে অমান্যকরণ এবং নৈতিক স্খলন, এই দোষে সে দুষ্ট। এই কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে ইসকন থেকে। ইসকন জানিয়েছে, ধারাবাহিকভাবে সংগঠনটি নিয়ে অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। চট্টগ্রামে আইনজীবী হত্যার সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। ইসকন বাংলাদেশ একটি আন্তর্জাতিক ধর্মীয়, অরাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠন। স্পষ্টভাবে জানাতে চাই যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকে ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে। চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী ইসকনের মুখপাত্র নন বলেও জানিয়েছে সংগঠনটি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ইসকন ইস্যুতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফকে হত্যা, আদালত ভবন এলাকায় যানবাহন ভাঙচুরের প্রতিবাদে জেলায় জেলায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন আইনজীবীরা। ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করেন আইনজীবীরা বৃহস্পতিবার কোনো মামলার শুনানিতে অংশ নেননি। আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। কর্মসূচিতে বক্তৃতা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট মফিজুর রহমান সহ আইনজীবী নেতারা। বরিশালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আইনজীবীরা। এরপর আদালতের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা চিন্ময়ের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি জানান। রাঙামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন আইনজীবীরা। নড়াইলেও মানববন্ধন ও বিক্ষোভ করেছেন আইনজীবীরা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের সাহসিকতা এবং আত্মত্যাগে তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আবু সাঈদের পরিবারের সদস্যরা দেখা করতে গেলে তিনি একথা বলেন। নিজেকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করার কথাও বলেন প্রধান উপদেষ্টা। আবু সাঈদ পরিবারের সদস্যদের হাতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। তিনি আবু সাঈদের বাবা মায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বৈঠকে দেশের সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আরও কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। 5 সদস্যের জামায়াত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বৈঠক শেষে যমুনার সামনে সংবাদ সম্মেলনে জামায়াতের আমির বৈঠক নিয়ে কথা বলেন। জাতীয় ঐক্যের কথাটা অবভিয়াসলি এসেছে এবং আমাদের উদ্বেগ নিয়েই তো আমরা আলোচনা এখানে বসেছি। সেই উদ্বেগ ওই অর্থে নয় যে হায় হায় দেশগুলো গুল্লায় গেল, বিষয় তা না। বিষয় হচ্ছে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এটার মোকাবেলা করতে হবে জাতি হিসেবে। মিনিমাম সংস্কার যেগুলো দরকার, যেমন আমাদের 41 দফা দাবি আছে সংস্কারে, কিন্তু এই সরকারের জন্য আমরা 41 দফা দেইনি। আপনাদের মাধ্যমে আমরা মাত্র 10 দফা দিয়েছি।
জাতির সামনে উপস্থাপন করেছি এবং তাদেরকে আমরা হ্যান্ডওভার দিয়েছি। আমরা চাই যে এই সংস্কারগুলো দ্রুত করা দরকার, এই সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, এখন দেশ গড়তে হবে। লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই হবে না, পেশাদার খেলোয়াড় এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে। ক্ষমতায় গেলে এ ব্যাপারে জোর দেয়া হবে বলে জানান তারেক রহমান। রাহুল রায়ের রিপোর্ট। সারা দেশে বিভাগ অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। লালমনিরহাটের বড়বাড়িতে শহীদ কাশেম মহাবিদ্যালয় মাঠে রংপুর বিভাগের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে পেশাদার খেলোয়াড় তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশ, দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। আমাদের দেশে বহু মেধাবী ডাক্তার আছেন, বহু মেধাবী ইঞ্জিনিয়ার আছেন, বহু মেধাবী অন্যান্য পেশার মানুষজন আছেন। বাট আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। আমাদেরকে আগামী দিনে ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে। ক্ষমতায় গেলে ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে নিজেদের পরিকল্পনার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে যে পরিকল্পনা আমরা নিয়েছি, এই দেশের মাটি থেকে, এই দেশের সন্তানদের ভেতর থেকে আমরা ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসব। যে সকল খেলা, প্রায় 10-12টি খেলা, যেই খেলাগুলো বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়, একই সাথে যেই খেলাগুলো আন্তর্জাতিক পর্যায়েও জনপ্রিয়, এরকম 8-10টি খেলাকে আমরা বাছাই করব। তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ট্রেনিং দিব, তাদেরকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার চেষ্টা করব। তারেক রহমান বলেছেন, সুন্দর মননের মানুষ গড়ে তুলতে ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনকে গুরুত্ব দিতে হবে। রাহুল রায়, চ্যানেল আই। নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াব আয়োজিত রাজনীতিবিদদের সাথে মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত কোনোভাবেই কাম্য নয়। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। রাজধানীতে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াব আয়োজন করে আক্রমণের মুখে সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আলোচনার শুরুতেই গণমাধ্যম নিয়ে সমসাময়িক সংকটের কথা তুলে ধরেন নোয়াব নেতারা। সম্প্রতি একটা মহল ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও প্রথম আলোর বিরুদ্ধে যে ধরনের কর্মসূচি পালন করেছে ও প্রচারণা অব্যাহত রেখেছে, তা সংবাদপত্রের স্বাধীনতার উপর চরম হুমকি ছাড়া আর কিছুই নয়। গণতান্ত্রিকরণের যে প্রক্রিয়া, সেটার সঙ্গে থাকবো। আপনারা যারা রাজনৈতিক দল করেন, তাদের মত প্রকাশের আমরা বলতে পারেন যে ভেহিকল, আমরা আপনাদের মত প্রকাশ করব, আবার আপনাদের সমালোচনা করব। গণমাধ্যমে আক্রমণের সমালোচনা ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুরক্ষা দাবি করেন রাজনীতিবিদরা। আপনারা যদি সত্যি প্রোটেকশন চান, তাহলে আপনাদের ওই ক্যাম্পেইনটা স্টার্ট করতে হবে সরকারের সাথে, যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে জনগণের হাতে আপনারা ক্ষমতাটা দিয়ে দেন। আজকে কিছু মানুষ তারা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনার কিছু কথা বলা হচ্ছে, যে কথাগুলো আমার কাছে মনে হয় যে পুরোপুরি নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে, এনার্কির দিকে নিয়ে যাচ্ছে। এটা আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে আপনার এটাকে বন্ধ করা দরকার। নাহলে যে লক্ষ্য নিয়ে এই যে আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে, আমাদের মানুষের প্রাণ দিয়েছে, এটা সবটাই ব্যর্থ হয়ে যাবে। হত্যা মামলায় গণহারে সাংবাদিকদের নাম অন্তর্ভুক্তির সমালোচনা করেন আলোচকরা। বহু সাংবাদিক বন্ধুরা আছেন, তারা সেলফ সেন্সরশিপ করেই এই রিজিমকে রক্ষার চেষ্টা করে। কিন্তু তার মানে তো এটা না গণভাবে আমি কার্ড বাতিল করব, গণভাবে এইটা না
আমি ওই অপরাধে অপরাধী করতে পারো, কিন্তু হত্যা মামলা সহ সব মামলার মধ্যে সাংবাদিক সহ অন্যদেরকে ঢুকিয়ে দেব। গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা বিনষ্ট হলে দেশ সামনে এগোতে পারবে না বলে মনে করেন অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তারা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। রবিবার থেকে গ্রাহক যে কোনো ব্যাংকে গিয়ে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন, নিশ্চয়তা দিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, যে কোনো মূল্যে ব্যাংকে চলমান অস্থিরতার সমাধান করবে সরকার। এজন্য আগের অবস্থান থেকে সরে এসে দুর্বল 6 ব্যাংকে ছাপিয়ে 22,500 কোটি টাকা দেয়া হয়েছে। তবে আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে টাকা না তুলতে গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছেন গভর্নর। রিজওয়ানা বাজার রিপোর্ট। দুর্বল 6 ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সংবাদ সম্মেলন। উদ্দেশ্য গ্রাহকদের আশ্বস্ত করা, ব্যাংকে তাদের আমানত সুরক্ষিত। যে কারণেই অস্থিরতা সৃষ্টি হোক না কেন, আমরা সেটাকে পুরোপুরিভাবে ট্যাকল করব। সময় লাগবে কিন্তু করব। কিন্তু ডিপোজিটরকে আমরা আশ্বস্ত করতে চাই যে তাদের টাকা আপনারা যে ব্যাংকেই রেখে থাকেন সেখানেই সেটা নিরাপদ থাকবে। কোনো কারণেই এখানে আপনাদের কোনো অসুবিধা হবে না। রবিবারে যাবেন, যে দেখবেন যে ব্যাংকের ব্রাঞ্চগুলোতে কি অবস্থা হয়, এবং আমি আশা করব যে প্রত্যেকটা ব্রাঞ্চেই আপনারা দেখবেন যে মানুষ তাদের টাকা নিয়ে যেটা চাচ্ছেন সেটা নিয়ে যেতে পারছেন। কাজে আমি গ্রাহকদের বলবো, আপনাদের টাকা নিরাপদ জায়গায় আছে, নিশ্চিন্তে থাকুন। এটা নিয়ে মাথা ব্যথা আমাদের, আমরা এটাকে সলভ করব। আপনারা নিশ্চিন্তে থাকুন, যা করার দরকার আমরা করব। আপনাদের অযথা টাকা তুলতে হবে না, যেটুকু প্রয়োজন সেটুকুই তুলবেন। নতুন করে টাকা ছাপিয়ে ব্যাংককে তারল্য দেওয়া হবে না, সেই ঘোষণা থেকে কেন সরতে হলো তাও ব্যাখ্যা করেন গভর্নর। আমি একটা কথা বলেছিলাম যে টাকা ছাপাবো না, সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি, কিন্তু পুরোপুরিভাবে নয়। আমরা এই টাকাটা আবার তুলে ফেলবো আমাদের বন্ড ইস্যু করার মাধ্যমে। বন্ড ছাড়ার মূল কারণ হচ্ছে আমরা এক হাতে লিকুইডিটি সাপোর্ট দেবো, আরেক হাতে লিকুইডিটি উইথড্র করবো। বাংলাদেশ ব্যাংকের কারো পদত্যাগ চেয়ে কোনো মিছিল মিটিং করা যাবে না, জানালেন ডক্টর আহসান এইচ মনসুর। আমরা কোনো মব জাস্টিসে বিশ্বাস করি না। আমরা মনে করি, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি এখানে আমার স্বার্থ করার জন্য আসিনি। আমি যদি আমাকে কেউ চাপ দেয়, আমি এই চাকরি ছেড়ে চলে যাবো, কিন্তু আমি কম্প্রোমাইজ করবো না। আমি তাদেরকে বলছি, 3rd ফ্লোরে যদি কেউ আসে 3 জনের বেশি, আমি যেটা বরদাস্ত করবো না। এবং তারা আসে, সে সম্মান দেখিয়েছে, 3 জনই এসেছিল, এবং তারা তাদের যা বলার আমার কাছে বলে গেছে, আমি শুনেছি। আমি যেটা ভালো সেটাই করব, আমি কারো চাপে করব না। ব্রিফিংয়ে জানানো হয়, গ্রাহকের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় সবকিছু করবে বাংলাদেশ ব্যাংক। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালকে লক্ষ্য করে এজলাস কক্ষে ডিম ছুঁড়ে মারার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তদন্তে যেসব আইনজীবীর নাম আসবে তাদের সনদ বাতিল করা হবে জানিয়ে বারের সভাপতি বলেছেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। মাজহারুল হক মান্নার রিপোর্ট। ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করায় হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালকে আদালত কক্ষে বুধবার ডিম ছুঁড়ে মারেন একদল আইনজীবী। এক পর্যায়ে ওই বিচারপতি এজলাস ছেড়ে নেমে যেতে বাধ্য হন। নজিরবিহীন এই ঘটনায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নিজের খাস কামরায় অ্যাটর্নি জেনারেল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি, বারের সভাপতির সাথে 2 দফা জরুরি বৈঠক করেন। পুরো বার এন্ড বেঞ্চ নিয়ে আলোচনা হয়েছে, কিভাবে বার বেঞ্চকে ঐক্যবদ্ধ রাখা যায়। মাননীয় প্রধান বিচারপতিও উদ্বেগ প্রকাশ করছেন। উনিও মনে করেন যে এটা সমগ্র বিচার ব্যবস্থার বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। উনি এবারে কঠোর মনোভাব প্রদর্শন করেছেন এবং উনিও চান যে সঠিক তদন্ত হোক এবং প্রকৃত যারা দোষী অপরাধী তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রধান বিচারপতির নির্দেশের পর কি পদক্ষেপ নেওয়া হবে তা জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। তদন্ত কমিটি করব এবং তদন্ত কমিটি তো আরও কোর্টে আরও লয়ার ছিল, পাশাপাশি সিসিটিভির ফুটেজও আছে, সেটার উপরে খুব তাড়াতাড়ি রিপোর্ট দেবে। রিপোর্টের বেসিসে সেই সকল আইনজীবী এই ঘটনা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে তাদের মেম্বারশিপ বাতিল হতে পারে সুপ্রিম কোর্টের, এমনকি বার কাউন্সিলের সনদ বাতিল হতে পারে। আমরা কিন্তু এই ধরনের ঘটনা বরদাস্ত করব না। এর আগে সংশ্লিষ্ট বেঞ্চে গিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। মাজহারুল হক মান্না,
চ্যানেল আই, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 5 অগস্ট বিজয় মিছিলে যোগ দিতে গিয়ে গুলিবিদ্ধ হন অনেক শিশু কিশোর। তাদের অনেকেই এখনও শারীরিক ক্ষত নিয়ে কাতরাচ্ছেন বিভিন্ন হাসপাতালে। জুলাই অভ্যুত্থানে আহতদের অবস্থা নিয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে লায়লা নওশিনের ধারাবাহিক প্রতিবেদনের 7ম পর্ব। আজ ক্যামেরায় ছিলেন মামুনুর রশিদ। শিওরে উঠছে জাতীয় পতাকা। হাসপাতালের বিছানায় 17 বছর বয়সী সাব্বির শেখ। বুকের ভেতর যেন বাংলাদেশ। রাজধানীর গাবতলীর হলিফ্লাওয়ার মডেল হাই স্কুলের 10ম শ্রেণীর এই ছাত্র 5 আগস্ট মিরপুরে গুলিবিদ্ধ হন। সেই ভয়াবহ স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়। আগস্টের 5 তারিখে আমি সন্ধ্যা 5টার দিকে গণভবন থেকে বাসার উদ্দেশ্যে আসতেছিলাম। তখন আদাবরের সামনে পুলিশ এলোপাথারি গুলি শুরু করে। তখন আমার পায়ে বুলেট লাগছে। একটা গুলি লাগে এপার ওপার হয়ে গেছে গুলি লেগে। আর একটাই চাওয়া যাতে আমাদের জীবনটা জানি অচল না হয়, জীবনে আমরা কিছু কাজ করে খেতে পারি। ময়মনসিংহের ফুলবাড়িয়ার 9ম শ্রেণীর ছাত্র শাহিন আলম ঢাকায় দিনমজুর বাবা মায়ের কাছে বেড়াতে এসেছিলেন। শেখ হাসিনার পতনের পর বিজয় মিছিলে যোগ দিতে বের হয়ে উত্তরায় গুলিবিদ্ধ হন। ছাত্ররা পুলিশের গাড়ির উপরে উঠে ওরা উঠার পরে নাচতে থাকে। পুলিশ হঠাৎ করে বাড়িয়া গ্যাস মারে। গ্যাস লাগানোর কারণে যাইতে পারি নাই। পুলিশ বাড়ি গুলি চালায়, তখন পায়ে গুলি লাগে। সন্তানের গুলিবিদ্ধ পা নিয়ে অনিশ্চিত এক যাত্রায় শাহিনের মা। বড় ছেলে মাথার সমস্যা, ওটা কাজকর্ম কিছু বোঝে না। ওর আব্বাও আপনার রোড অ্যাক্সিডেন্টে ঠ্যাং ভাঙ্গা, ছোটটাও আবার এরকম আন্দোলনে যাই আপনার আহত হইল। যাই হোক আহত হইল তো মনে করুন না কইতেছে আল্লাহ ফালাই থুয়ে গেছে ঠেপা হাত পা। মানে কি চামু আবার হানা সরকারে যা করে ট্রিটমেন্ট বালা মতো যাতে হয়। আর আমার পুত্রের পাওয়াটা যে পুরাপুরি সুস্থ এটাই আশা করি। প্রায় 4 মাস ধরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহতদের প্রত্যাশা দেশের জন্য ছাত্র জনতার ত্যাগ যেন বৃথা না যায়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দুর্নীতি ও লুণ্ঠনের মাধ্যমে যে সম্পদ তৈরি হয়েছিল তা কেন বাজেয়াপ্ত হলো না। সম্পদের এই পাহাড় জনগণের কাছে যদি ফিরিয়ে না দেয়া যায় তবে কিসের বিপ্লব হলো, এ প্রশ্ন তার। আওয়ামী লীগ সরকার পতনের পর মানুষের মধ্যে সৃষ্টি হওয়া উৎসাহ উদ্দীপনা কাজে লাগিয়ে অন্তর্বর্তী সরকার যদি দক্ষতার সাথে পরিচালিত না হয় তবে মানুষ ততটাই হতাশ হবে। রিজভিন এবাজের আরেকটি রিপোর্ট। ইআরএফ মিলনায়তনে গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের আয়োজনে সামষ্টিক অর্থনীতির হালনাগাদ পরিসংখ্যান নিয়ে আলোচনা। মূল প্রবন্ধে র্যাপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, গত সরকারের অদক্ষতা ও একগুঁয়েমির ফসল অর্থনীতির ভঙ্গুর অবস্থা। রিজার্ভ কমে যাওয়া এবং উচ্চ মুদ্রাস্ফীতির চরম মূল্য দিতে হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে দেবপ্রিয় ভট্টাচার্য অবস্থার উন্নতিতে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের প্রশংসা করেন, তবে তা যথেষ্ট কিনা প্রশ্ন তোলেন তিনি। এই যে প্রক্রিয়াগুলো যেগুলি হচ্ছে, এটার একটা বড় উদ্দীপনার জায়গা সৃষ্টি করে, কিন্তু তারপরেও কোথায় যেন উদ্বেগটা কাটছে না। সরকার যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে সেইটা এখনো যথেষ্ট ফলদায়ক হয়নি, এবং সেই ফলদায়ক হওয়ার জন্য যে ধৈর্যটুকু মানুষের দরকার সেই ধৈর্যতে এখন ঘাটতি আছে। তাহলে কি হাজারো মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত বিপ্লব সফল হবে না? এই যে দুর্নীতি লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হলো, এগুলি বাজেয়াপ্ত হলো না কেন? এই সম্পদ কোথায় গেল? এই সম্পদ কেন সরকারের অধিগ্রহণে আসলো না? আইনানুগ পদ্ধতির ভিতর দিয়ে স্বেচ্ছাচারীভাবে করতে কিছু আমি বলি না, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে ব্যাংকের যে সমস্ত ঋণ ছিল সেগুলিকে সমন্বয় করার জন্য দ্রুততর আইনি পদক্ষেপের মাধ্যমে যে সমস্ত জামানতগুলো ছিল সেগুলি কেন অধিগ্রহণ এখন পর্যন্ত আমরা করতে দেখছি না, শুনছি, দেখছি না। দুর্নীতির যে পাহাড় গড়ে উঠেছে, সেই দুর্নীতির পাহাড়ের থেকে যদি আমরা জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি তাহলে আর কিসের বিপ্লব হলো?
আগামী রোববার প্রধান উপদেষ্টার কাছে শ্বেতপত্র হস্তান্তর করা হবে। পরদিন সংবাদ সম্মেলনে জনগণের জন্য গত সরকারের অনিয়ম, দুর্নীতি এবং অব্যবস্থাপনার চিত্র তুলে ধরবে কমিটি। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বান্দরবানের পাহাড়ি এলাকায় গত এপ্রিল থেকে সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল আর্মির বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। অভিযানে এখন পর্যন্ত 179 জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে রাজধানীর বনানীর সেনা অফিসার্স মেসে প্রেস ব্রিফিংয়ে এসব জানান কর্নেল ইন্তেখাব হায়দার খান। তিনি বলেন, অভিযান চলাকালীন সন্ত্রাসী সংগঠনটির হামলায় সেনাবাহিনীর 7 জন সদস্য নিহত হয়েছেন। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পুলিশ ও অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে কাজ করছে সেনাবাহিনী। দেশকে অস্থিতিশীল করতে যেসব ইন্ধনদাতা কাজ করছে তাদের রুখতে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। শুধুমাত্র বর্তমান পরিস্থিতি না, বিভিন্ন দেশ যখন শান্তিকালীন অবস্থায় থাকে তখনও এরকম অনেক ধরনের, বিকজ একটা দেশ যখন চলে অনেক ধরনের বিষয় থাকে, এখানে ব্যক্তিগত সাংগঠনিক অনেক বিষয় থাকে। ইন্ধনদাতারা যুগে যুগে ছিল, থাকবে, কিন্তু আমাদের যারা আমরা সাধারণ জনতা তাদের দায়িত্ব হচ্ছে ইন্ধনে প্রভাবিত না হওয়া। তাহলে কিন্তু আমরা এই ইন্ধনদাতাদের প্রভাবটাকে অনেকাংশে কমিয়ে ফেলতে পারব। 9 দফা দাবি আদায়ে আগামী বুধবার সমাবেশের ডাক দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। সচিবালয়ে বিক্ষোভ করে এই কর্মসূচি ঘোষণা করেন পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির। প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা সহকারী সচিব ও সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি এবং উপসচিব ও যুগ্ম সচিব পদ সংরক্ষণেরও দাবি জানান। বেতন বৈষম্য দূর করতে 20টির পরিবর্তে 10টি গ্রেড করার দাবিও জানানো হয়। যে বিএনপি আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত, সেই বিএনপি এখন দলটি নিষিদ্ধের পক্ষে নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবে কে আলী ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, শেখ হাসিনা ইসকন মিলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। দেশের সামগ্রিক পরিবর্তনে সংস্কার প্রয়োজন, তবে পুলিশ বাহিনীতে বেশি সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক রিয়াজউদ্দিন আহমেদ মানুর মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল আগামী 29 নভেম্বর শান্তিনগর ইস্টার্ন প্লাস জামে মসজিদে অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। রিয়াজউদ্দিন মানু গত 22 নভেম্বর শুক্রবার সকালে নিজ বাসায় মারা যান। রিয়াজউদ্দিন মানু শান্তিনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এছাড়া দিলখুশা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। রিয়াজউদ্দিন মানু ওয়ারি ক্লাবের সুপরিচিত ক্রীড়া সংগঠক। আজাদ স্পোর্টিং ক্লাবেরও সদস্য ছিলেন তিনি। দীর্ঘদিন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদে ছিলেন মানু। তিনি একাধারে বিশিষ্ট সমাজসেবক ও দার্শনিক। রিয়াজউদ্দিন মানু জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিকম সম্পন্ন করেন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি 1 ছেলে, 5 ভাই, 2 বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে সব সময় শক্ত অবস্থানে শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্প প্রশাসনের নতুন মন্ত্রণালয় নিয়ে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে 1 লাখ সরকারি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইলন মাস্ক ও তার সহকর্মী বিবেক রামাস্বামী। ট্রাম্প প্রশাসনের মন্ত্রী পদের জন্য মনোনীত সহ অন্তত 9 জনকে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ক্লাসিক সব সিরিজ, সিনেমা ও নাটক। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে এলো নাটক কৃষাণ কৃষাণীর কাব্য। গ্রাম বাংলার সহজ সরল প্রেমের গল্প নিয়ে এগিয়েছে নাটকটি। নাটকটি পরিচালনা করেছেন সুমন ধর। এতে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র সহ অনেকে। আইস্ক্রিনে সম্পূর্ণ ফ্রিতে নাটকটি দর্শক উপভোগ করতে পারবেন। এবার জানাবো কৃষি সংবাদ।
গাইবান্ধার কামারজানি অন্য চরের পতিত জমিতে সমন্বিতভাবে চাষাবাদ করা হচ্ছে। আবাদযোগ্য জমি নেই এমন পরিবারগুলো যৌথভাবে এখানে সবজি চাষ করছেন। উৎপাদিত শাক সবজি দিয়ে নিজেদের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন তারা। এবার জানাবো প্রকৃতি সংবাদ। নওগাঁয় তুলসীগঙ্গা নদী পরিচ্ছন্নতায় অভিযান শুরু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নিয়েছেন। এমন কার্যক্রম নির্মল প্রকৃতি ও সমৃদ্ধ জীববৈচিত্র্য নিশ্চিত করবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা। মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির জামিন মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার সিএমএম আদালতে তিনি আত্মসমর্পণ করলে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। গত 8 অক্টোবর সিএমএম আদালতে তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলা করেন গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ওই মামলা দায়ের করা হয়। দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম সুখীর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। স্বাস্থ্যসেবার সব সমাধান এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর মিরপুরের টেলিকম ভবনে এর উদ্বোধন করে সুখী সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে। আয়োজকরা জানান, সুখী প্ল্যাটফর্মের মাধ্যমে এখন ঘরে বসেই দেশের সেরা চিকিৎসকদের সাথে টেলিমেডিসিন পরামর্শ, ল্যাব টেস্ট করানো, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংকের জরুরি সেবা পাওয়া যাবে। সুখী সেবা কেন্দ্র এবং কল সেন্টার 10657 নম্বরে যোগাযোগ করে এসব সেবা নেওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল হাসান, গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনের সিইও ডক্টর আহমেদ আরমান সিদ্দিকী সহ বিশিষ্টজনেরা। বিশ্ববিখ্যাত এসিসি ব্র্যান্ডের কম্পিউটার পণ্য তৈরি করছে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে এসিসি কম্পিউটার ব্র্যান্ডের উদ্বোধন করা হয়। এখন থেকে ওয়ালটন ব্র্যান্ডের পাশাপাশি এসিসি ব্র্যান্ডেও প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর সহ বিভিন্ন কম্পিউটার পণ্য উৎপাদন ও বাজারজাত করবে ওয়ালটন ডিজিটেক। ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস.এম. রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি। অনুষ্ঠানে আয়োজকরা জানান, পর্যায়ক্রমে এসিসি ব্র্যান্ডের অন্যান্য আইটি পণ্য উৎপাদন করবে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ন্যাশনাল ব্যাংক পিএলসির নতুন পরিচালনা পর্ষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর সভাপতিত্বে গত 3 মাসে ব্যাংকিং কাজের কতটা অগ্রগতি হয়েছে সে বিষয়ে সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়। সে সময় ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোখলেসুর রহমান, স্বতন্ত্র পরিচালক ডক্টর মেলিতা মেহজাবিন এবং অন্যরা। 15 বছর আগে বিডিআর বিদ্রোহের সময় ঢাকার পিলখানায় হত্যাকাণ্ডের বিচার চাইতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাচ্ছেন শহীদ পরিবারের সদস্যরা। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উন্মোচন সহ সংশ্লিষ্ট সবার বিচার নিশ্চিত করতে আগামী 2 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের কথা জানিয়েছেন শহীদ কর্নেল কুদরত এলাহির সন্তান অ্যাডভোকেট সাকিব রহমান। পিলখানায় 57 অফিসার সহ 74 জনের হত্যার বিচার এবং শহীদ সেনা দিবসের দাবিতে রাজধানীর মহাখালী রাওয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এছাড়াও 2025 সালের ফেব্রুয়ারি মাসের আগেই 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করে জাতীয় পতাকা অর্ধনমিত রাখারও জোর দাবি জানান বক্তারা। সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্য সহ অন্যরা উপস্থিত ছিলেন। প্লাস্টিক দূষণ ঠেকাতে প্রয়োজন বাস্তবমুখী ও সমন্বিত পদক্ষেপ। সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয়ে গঠিত বাস্তবমুখী নীতি পরিবেশ রক্ষা ও দেশের অর্থনীতি সচল রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারে। এনভায়রনমেন্টাল পলিসি ফর প্রোগ্রেস শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। রাজধানীর একটি হোটেলে ওই অনুষ্ঠানের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। অনুষ্ঠানে বাংলাদেশে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন বক্তারা। আলোচনার শুরুতে দেশে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার চিত্র তুলে ধরে বক্তৃতা করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ডক্টর এম মাসরুর রিয়াজ।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ, ওয়েস্ট কনসার্নের সহ প্রতিষ্ঠাতা মাকসুদ সিনহা সহ এ খাতের নীতি নির্ধারক, বিশেষজ্ঞ ব্যবসায়ী ও খাত সংশ্লিষ্টরা। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচনের দিকে যাবে সরকার। দেশ জুড়ে উত্তেজনার বিষয়টি রাজনৈতিক দলগুলোর সাথে বসে সমাধানের আশ্বাস উপদেষ্টাদের। আইনজীবী হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বৃহস্পতিবারও আদালত বর্জন, বিভিন্ন স্থানে বিক্ষোভ, দোষীদের বিচার চায় ইসকন। গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত কোনোভাবেই কাম্য নয় মন্তব্য, নোয়াবের মতবিনিময়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান। এবং রবিবার থেকে ব্যাংকের টাকা তুলতে গ্রাহকদের সমস্যা হবে না আশ্বস্ত করলেন গভর্নর। দুর্বল 6 ব্যাংকে টাকা ছাপিয়ে সহায়তা। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।